আওয়ামী লীগ আমলে খুন গুম বাস্তবায়ন করেছিল র্যাব পুলিশ, বললেন উপদেষ্টা মাহফুজ। দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে হাসিনা। ভারত খুবই আনফরচুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে হবে নির্বাচন, বললেন মির্জা ফখরুল। সরকারের সংস্কার প্রস্তাব পর্যালোচনা করবে বিএনপি। সংস্কারের মধ্যে চলবে, নির্বাচন চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। আমরা কিন্তু 31 দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। কমলাপুরে আন্তনগর ট্রেনে ভিড়। সায়দাবাদ গাবতলী টার্মিনালে যাত্রীর চাপ। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মাতোয়ারা মানুষ। বিনোদন কেন্দ্রগুলোতে ঢল। সমুদ্র জলে গা ভাসাচ্ছেন লাখো পর্যটক। অনেক বেশি ভালো লাগছে। এবারে ঈদ অনেক বেশি সুন্দরভাবে উদযাপন করতে পারছি এই কক্সবাজারের সৌজন্যে। প্রাকৃতিক সৌন্দর্য এত নয়নাভিরাম যে মনে হয় যে পানি এবং আকাশ মিশে গেছে। ধর্ষকদের ফাঁসি কার্যকর হলেই হাসি ফুটবে মাগুরার শিশুর মায়ের মুখে। ঈদের ছোঁয়া লাগেনি বরগুনার নিখোঁজ জেলেদের পরিবারে। জলে ভাসল সাতক্ষীরার হাজারো পরিবারের ঈদ আনন্দ। খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত 10 গ্রাম। পানিবন্ধী মানুষের দুর্ভোগ। এবং স্থলবেষ্টিত 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যে ভারতের তীব্র প্রতিক্রিয়া। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিন্দনীয় বলে আখ্যা। সবাইকে ঈদ মোবারক। সংবাদ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তো আফরোজ। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের নয়, তারা বাংলাদেশের প্রতি মানুষের শত্রু, এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে গুম পরিবারগুলোর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরও বলেন, গুম ও খুন একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, আর এ কাজে ব্যবহার করা হয়েছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীকে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে মানবাধিকার সংস্থা মায়ের ডাকের অফিসে গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় গুমের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কেন আমাদের বাবাদের এভাবে বছরের পর বছর গুম করে রাখা হইলো? কেন আমাদের বাবাদের অন্যায় কি ছিল? আজকে আমার আম্মা তার ছেলের চেহারাটা দেখবে এবং সে আশা বসে আছে। এই ইন্টারভিউ গভর্নমেন্টের কাছে করি আমরা এখনো পর্যন্ত 12 বছরও বলেছি, এখনো বলেছি যে সন্ধানটা আমরা চাই। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল, অনেককে গুম করে ভারতে পাচার করে দেয়া হয়েছে। পুরো বাংলাদেশে আয়নাঘর ছিল। যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী আরো অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা, তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফরচুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলেও জানান মাহফুজ আলম। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সংস্কার নিয়ে যেসব প্রস্তাবনায় মতৈক্য হবে তা নিয়ে তৈরি হবে জাতীয় চার্টার। সেই চার্টার অনুযায়ী নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। বর্তমান রাজনীতিতে এমন বোঝাপড়ায় চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ফ্যাসিস্টের মতো অন্য কোনো শক্তি নতুন পন্থা বের করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করলে তা জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুর রিপনের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, নির্বাচনী আনন্দমুখর পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশের মানুষ। দায়বদ্ধ থাকবে এমন সরকার গড়ার আকাঙ্ক্ষা জনগণের। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে
যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। এদিকে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি। ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেছে। চীন এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে। আর বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনিই করেন। বাংলাদেশের চীনের যে বিনিয়োগ সেটাও অনেক বেশি, এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে। বিএনপি মহাসচিব কথা বলেন দেশের রাজনৈতিক গতি প্রকৃতি নিয়েও। 6টা কমিশন হয়েছে, এই 6টা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি, এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে, এবং যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবে। রাজনৈতিক দল হিসেবে জনগণকে সম্পৃক্ত রেখেই কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ইফতার কর্মসূচি করছি আমাদের দলকে সুসংগঠিত করবার জন্য, এর সাথে সেটা নির্বাচন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনও নারীর টানে বাড়ি ফিরছে হাজারো যাত্রী। কমলাপুর স্টেশনে টিকিটের জন্য দীর্ঘ লাইন দেখা যায়, পাশাপাশি বাড়তি চাপ ছিল বাস কাউন্টারগুলোতেও। পরিবারের কাছে যেতে পারার আশা তাদের চোখে মুখে। ফজলা দিতে রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন সকালে কমলাপুর রেল স্টেশনে হাজারো যাত্রীর অপেক্ষা কমিউনিটি ট্রেনে টিকিটের জন্য। দিনভর ব্যাপক চাপ দেখা যায় ঘরফেরা মানুষের। টিকিট পেতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়েছে 1.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত। কেউ যাবে নেত্রকোনায়, কেউ বা কিশোরগঞ্জে। যাত্রীদের সংখ্যা বাড়তে থাকলেও ট্রেনের টিকিট প্রাপ্তি নিয়েছিল নানা অভিযোগ। ভোগান্তি বলতে টাইম 10 মিনিট ওভার হয়ে গেছে, এইটি ভোগান্তি। আমরা দাঁড়াইছি 2 ঘন্টা আগে থেকে, বলছে একটাই দিব, জাস্ট টাইমে ছাড়তেছে না। লাইনে দাঁড়াইতে পারতেছি না, লাইন অনেক বড় হইতেছে, 3 ঘন্টা যাবত দাঁড়াই রইছি। এই মানুষগুলা কষ্ট করতেছে, এটা তো আসলে ঠিক না। স্টেশনের ভিতরের চিত্র কিছুটা ভিন্ন ছিল। অনেকেই ব্যবসায়িক কারণে ঈদের দিন ঢাকায় অবস্থান করায় ঈদের দ্বিতীয় দিন ছুটছে পরিবারের কাছে। কেউ বা আবার ঢাকার পার্শ্ববর্তী স্থান থেকে ঢাকায় ঘুরতে এসেছে। আসলে ঈদটা মানে বাড়িতে করছে একসাথে, এখন ঈদের পরে তো অনেক সময় ভিড়টা কম থাকে, এই কারণে আর কি যাওয়া। ঈদের পরে ভিড়টা কম, বাচ্চা কাচ্চা নিয়ে যাইতেছি, একটু আনন্দ লাগতেছে, মনে অনেক ভালো লাগতেছে, সেই জন্য আমরা যাইতেছি। আমরা এসেছি গাজীপুর থেকে এসে আমরা এখন যাব মতিঝিলে, মতিঝিল থেকে আমরা সোজা আবার গাজীপুরে চলে যাব। ঈদের দ্বিতীয় দিন অনেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ব্যবহার করছে বাস। তবে পূর্বের তুলনায় অনেকটা স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারছেন যাত্রীরা। দ্বিতীয় দিন হিসাবে যাত্রীর পর্যাপ্ত মুভমেন্ট আছে, আমাদের সকল গাড়ি ফুল যাচ্ছে। সবসময় আমরা এরকমই করি, ঈদের দিন ঢাকাতে ঈদ করে ব্যবসা বাণিজ্য করি, তো পরে ঈদের পরের দিন রিল্যাক্সে আর কি যাওয়ার। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, যে কয়টা গাড়ি যাচ্ছে ফুল যাচ্ছে, ঠিক আছে, খালি যাচ্ছে না। এদিকে ঈদের প্রথম দিন মেট্রো রেল বন্ধ থাকলেও দ্বিতীয় দিন খুলে দেয়ায় ঢাকার ভেতরের মানুষ পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিন পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছে রাজধানীবাসী। ঈদ কেন্দ্রিক ঘোরাঘুরিতে দর্শনার্থীদের বরণ করে নিতে নানাভাবে সেজেছে বিনোদন কেন্দ্রগুলো। প্রায় প্রতিটি বিনোদন কেন্দ্রে দেখা গেছে শিশুদের ভিড়। কর্মব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি নগরবাসী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মিরপুর চিড়িয়াখানায় বাঘের এদিক সেদিক ছোটাছুটি, আর তা দেখতেই খাঁচার বাইরে ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর সড়কগুলো খালি থাকলেও পা ফেলার জায়গা নেই বিনোদন কেন্দ্রগুলোতে। নগরীর ব্যস্ততা শেষে ঈদের লম্বা ছুটিতে পরিবার প্রিয়জনকে নিয়ে এসেছেন চিড়িয়াখানায়।
বেশিরভাগ দর্শনার্থীর আগ্রহ বাঘ, সিংহ, বানর, হরিণ সহ কয়েকটি প্রজাতির প্রাণীর খাঁচায়। আনন্দ অনেক হয়েছে, আর আমার সাথে আমার ফ্যামিলির লোকজন আসছে। বাঘ দেখছি, ভালুক, এগুলাই দেখছি, সিংহ দেখছি, হরিণ দেখছি, তারপরে ভাল্লুক দেখছি, বানর দেখছি। অনেকে দেশের বাড়ি গেছে, কিন্তু আমরা ঢাকাতে রয়ে গেছি, আমরা একটু ঘুরবো, এই জন্য আর কি আমাদের আশা এখানে। অন্য সময় তো কাজে কামে থাকি, ডিউটি থাকি, কাজে থাকি, সময় হয় না, বিধায় আজকে একটু সময় পাইলাম, তা আমরা সবাই আগে আসলাম একটু ঘুরে দেখতে। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে। অন্যান্য বিনোদন কেন্দ্রেও ভিড় ছিল চোখে পড়ার মতো। শিশুদের সঙ্গে নিয়ে বিভিন্ন মেলা ও পার্কে এসেছেন অভিভাবকরা। বলছেন ঈদের ছুটিতে শিশুদের আবদার মেটাতে এত আয়োজন। বাচ্চারা শিশু মেলা আসছে, খেলতেছে, উঠতেছে, সব মিলাই মোটামুটি ভালো। সামনে ভালো লাগছে আমার, গুলা হচ্ছে আব্বুর সাথে আসছি, ট্রেনে উঠেছি, তারপরে নৌকায় উঠেছি, তারপরে ঘোড়ায় উঠেছি, ভাইয়ের সাথে আসছি। আমি ঘোড়াতে উঠছি, এখন ট্রেনে উঠবো। ওদের একটা চাহিদা থাকে ঈদের সময় স্পেশালি, যে ওরা একটু ঘুরতে চায়, একটু আনন্দ করতে চায়। শিশু পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতে আরও কয়েকদিন ভিড় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, ঈদ বিনোদনের খবর জানাতে রাজধানীর ধানমন্ডি লেক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তো আপনাকে ঈদ মুবারক। প্রিয় দর্শক, আপনাদেরকে ঈদ মুবারক। আমি আছি এই মুহূর্তে ধানমন্ডি, রাজধানী যে ধানমন্ডি লেক আছে সেই লেকের রবীন্দ্র সরোবরে। এখানে আমরা যেটা দেখতে পেরেছি, এখানে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ দর্শনার্থীরা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা এই রবীন্দ্র সরোবর এবং ধানমন্ডি লেকে কিন্তু আসছেন। এবং আমরা এখানকার যে দর্শনার্থীরা আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। তারা যেটা বলছেন যে ছুটির দিন হয়, তারা কিন্তু ঈদের আমেজকে বেশি বাড়তি আনন্দ দিতেই কিন্তু তারা এই ধানমন্ডি লেকে ঘুরতে আসা। এবং এখানকার যে সার্বিক চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানটা কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি, অর্থাৎ দুপুরের পর থেকে বিকেলের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচণ্ড মাত্রায় ভিড় রয়েছে এই ধানমন্ডি লেকে এবং বিশেষ করে রবীন্দ্র সরোবরে। এবং এখানে শুধু যে তরুণ তরুণীরা আসছেন তাও না, এখানে কিন্তু ছোট্ট বাচ্চারাও কিন্তু এসেছে তাদের বাবা মায়ের সাথে হাত ধরে। তাদের বাবা মায়েরা কিন্তু তাদেরকে বেলুন এবং অন্যান্য খেলনা কিন্তু তাদেরকে কিনে দিচ্ছেন। পাশাপাশি আমরা এখানে যেটি দেখতে পেলাম, এখানে কিছু তরুণ কিন্তু তারা গান গাচ্ছে এবং ঈদের আনন্দকে আরও বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা ঈদের আনন্দে। এবং এইখানকার নিরাপত্তার বিষয়টি যদি বলি, আমরা এখানকার যে নিরাপত্তা প্রহরীরা আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি নিরাপত্তার বিষয়ে। তারা যেটি বলছেন, নির্বিঘ্নে এখানকার দর্শনার্থীরা আসছেন এবং কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি তারা আসলে দেখছেন না, সেই বিষয়টি কিন্তু এখানকার নিরাপত্তা কর্মীরা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি লেকের যে রবীন্দ্র সরোবর আছে সেই রবীন্দ্র সরোবরে কিন্তু প্রচুর মানুষের সমাগম কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এখানকার যে সার্বিক চিত্র, মানুষ তাদের ঈদের আনন্দকে বাড়তি আনন্দ যোগ করার জন্য কিন্তু তারা এই ধানমন্ডি লেকে সমাগম হয়েছে এবং তাদের ঈদকে আরও বেশি আনন্দময় করার জন্য কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে এসেছে। তো ধানমন্ডি লেক থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তোয়া। আপনাকে ধন্যবাদ হিমেল। রাজধানীর ধানমন্ডি লেক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এইচ হিমেল। ঈদের ছুটিতে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের স্নিগ্ধতা উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কক্সবাজার, কুয়াকাটা, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ পর্যটন সমৃদ্ধ এলাকায় ঈদের আমেজ বিরাজ করছে। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ভ্রমণ প্রেমীরা আনন্দ ভাগাভাগি করছেন প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে। অঙ্কন চৌধুরী রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল নেমেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঈদের আনন্দ আর ঢেউয়ের গর্জন একসঙ্গে উপভোগ করছেন হাজারো মানুষ। অনেক বেশি ভালো লাগছে, এবারে ঈদ অনেক বেশি সুন্দরভাবে উদযাপন করতে পারছি এই কক্সবাজারের সৌজন্যে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঈদের আনন্দে মেতেছে পর্যটকরা। সৈকতের নোনা জলে গা ভিজিয়ে প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আনন্দ ভাগাভাগি করছেন তারা। প্রাকৃতিক সৌন্দর্য এত নয়নাভিরাম যে মনে হয় যে পানি এবং আকাশ মিশে গেছে। ঈদের দ্বিতীয় দিন রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতেও স্থানীয় দর্শনার্থীরা ঘুরতে আসছেন, তবে এবার পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রামের ফয়েজ লেক ওয়াটার পার্কে ঈদের দ্বিতীয় দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবারের সব বয়সের সদস্যরা ওয়াটার পার্কের বিভিন্ন রাইড আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মগ্ন ছিলেন। পরিবেশটা সুন্দর, পাহাড়,
পার্কটা সুন্দর, ছেলেমেয়েরা খেলা করতেছে, সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো। মৌলভীবাজারের চা বাগান ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও ঈদের ছুটির দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাহাড়, চা বাগান আর প্রাকৃতিক মোহনীয় দৃশ্যাবলীর মাঝে আনন্দ ভাগাভাগি করছেন পর্যটকরা। থেকে আসছি 2500, ওখান থেকে আসছি ঘোরার জন্য, আসছি ঘুরতেছি, ভালো লাগতেছে। শরীয়তপুরে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা মডার্ন ফ্যান্টাসি ও চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন। আমার ছোট ভাই বোনদের নিয়ে এসেছি, ভালো লাগছে। এটা আমি প্রথম এসেছি এখানে। দিনাজপুরের স্বপ্নপুরীতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে বেড়াতে আসছেন। বিনোদনমূলক আয়োজনের কারণে ঈদের ছুটিতে স্বপ্নপুরী উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে। দেশের পর্যটন কেন্দ্রগুলোতে কোলাহলমুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে সবাই মেতে উঠেছেন উৎসবের আমেজে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। দর্শক, এবার ঈদ বিনোদনের খবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, আপনাকে ঈদ মোবারক, এবং আমাদেরকে জানাবেন নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে বিনোদন প্রেমীদের সমাগম কেমন দেখছেন এবং সেখানকার মানুষ কি বলছে আয়োজন নিয়ে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি নরসিংদী পাঁচদুনার চৈতাপুর ড্রিম হলিডে পার্কে। 2011 সালে ছোট পরিসরে শুরু হলো, বর্তমানে 250 বিঘা জমিতে নরসিংদী ড্রিম হলিডে পার্ক প্রস্তুত রয়েছে 26টি রাইড নিয়ে। যদিও এই পার্কটি সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাই যে সাধারণ যেই দর্শনার্থী তারা 9টা থেকেই এই পার্কে আসা শুরু করেছে এবং সন্ধ্যা 6টা এই পার্কগুলো বন্ধ হওয়ার কথা থাকলেও আমরা এই 7টা পর্যন্ত দেখতে পাই যে দর্শনার্থীর ভিড়। তো এই পার্কটি নিত্য নতুন বিভিন্ন রাইড নিয়ে সবসময় ঈদ উপলক্ষে প্রস্তুত থাকে। বর্তমানে 26টি এই রাইডের সাথে ওয়াটার পার্কের সুনামি ঢেউ এবং বিভিন্ন স্লাইডার, যেখানে 5 তলা উচ্চতা থেকে পানি নামার অনুভূতি, এবং রিভার ক্রেপ যেখানে রয়েছে মিশরের পিরামিড থেকে শুরু করে বিভিন্ন ঐতিহ্যবাহী যে নিদর্শন, ওই নিদর্শনের আদলে সৃষ্টি একটি গুহা, যেখানে অন্য রকমের অনুভূতি পাবে সবাই। আর আমরা সকাল থেকেই দেখতে পাই যে এই পার্কে শিশু থেকে শুরু করে মধ্যবয়সী এবং বয়স্করা এসেছেন এবং ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছেন এই পার্কে আসার পরে। এছাড়াও আমরা দেখতে পাই যে ছোটদের প্রবেশ মূল্য 250 টাকা এবং বড়দের প্রবেশ মূল্য 350 টাকা, এবং আমরা যেটা দেখতে পাই বিভিন্ন প্যাকেজে এই পার্কটি সবার জন্য প্রস্তুত, যার মধ্যে বড়দের 5,550 টাকা এবং 4 জনের 5,550 টাকা এবং 2 জনের 3,500 টাকায়, যেখানে 20টি রাইডের সাথে এন্ট্রি এবং ওয়াটার পার্কের সুবিধা রয়েছে। এবং এই পার্কটি ঈদের সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যাপারটিও তারা নিজস্ব আনসার বাহিনী এবং নিজস্ব আনসার বাহিনীর সাথে প্রস্তুত রয়েছে দর্শনার্থীদের জন্য। তো নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ঈদ বিনোদনের খবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন। দেখছেন সংবাদ সন্ধ্যা। মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে পাশবিকতার শিকার হয়ে নিহত শিশুটির পরিবারের ঈদ কাটছে শুধুই দীর্ঘশ্বাসে। মায়ের মুখে নেই এক ফোঁটা হাসি। পরিবারের অন্য সদস্যরাও দিন কাটাচ্ছে নিস্তব্ধতায়। ঈদের পরদিনও বাড়িতে বিরাজ করছে শোকের ছায়া। খুনিদের ফাঁসের মধ্য দিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে চান শিশুটির পরিবার ও এলাকাবাসী। সহকর্মী পঙ্কজ রায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সারা দেশের মানুষ যখন ঈদের আনন্দ উপভোগ করছে, তখন নিস্তব্ধ সময় কাটছে এই পরিবারে। নেই আনন্দের ছিটেফোঁটা। বলছি মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে নিহত শিশুটির পরিবারের কথা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বোনের স্মৃতি মনে করে কান্না করছে একমাত্র ছোট ভাই। প্রতিবার 2 বোন একসঙ্গে ঈদে মেহেদিতে হাত রাঙালেও এবার জোড়া ভেঙেছে বড় বোনের। বৃদ্ধা দাদি কান্না ভুলে গেছেন নাতনির শোকে। ঈদের দিন আমরা 2 বোনই একসাথে, আমার আপু আমাকে 2 বোনের মেহেদি দিয়ে দিত। এই বে তো আসি আর নাই, সেটা জন্য আমি একাই নিছি। মরার যেদিন ফাঁসির হুকুম হবে সেদিন আমাকে ঈদ হবে, তার আগে ঈদ হবে না।
ঈদের আগে সরকার সহ বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে কর্মকর্তারা বাড়িতে গিয়ে বিভিন্ন সামগ্রী উপহার দেন। এরপরও আনন্দ উপভোগ করার মতো পরিবেশ নেই শিশুটির বাড়িতে। তাদের একটাই চাওয়া, হত্যার বিচার। আর কত যন্ত্রণা হচ্ছে, আমার একটুকুটা বাচ্চার সাথে যেরকম খারাপ ব্যবহার করছে শগুনের মতো, ওগার সাথে যেন সরকার ঠিক সেইভাবে যেন জঘন্য কাজ করে। আমার সরকারের কাছে একটাই আবদার, যে ওগার তাড়াতাড়ি যেন ফাঁসি হয়। এলাকাবাসীরও চাওয়া শিগগিরই শিশুটিকে ধর্ষণ ও হত্যাকারীদের বিচার নিশ্চিতের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আনন্দ নেই সমুদ্রে নিখোঁজ বরগুনার 2 শতাধিক জেলে পরিবারের একমাত্র উপরচক্ষণ ব্যক্তিকে হারিয়ে নতুন পোশাক তো দূরের কথা, অধিকাংশ পরিবারে জোটেনি একবেলা ভালো খাবার। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করতে গিয়ে নিখোঁজ এসব জেলে পরিবারের কথা ভাবে না কেউ। সাগরের ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ জেলেদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত না করে মৃতের তালিকা অন্তর্ভুক্ত করার দাবি ট্রলার সমিতির। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। সাগর যাদের জীবন, সেই সাগরই কেড়ে নেয় তাদের স্বপ্ন। সাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় নিখোঁজ জেলে পরিবারগুলোতে নেই ঈদের আনন্দ। পরিবারগুলোর দুঃখিনী মা, প্রিয়তমা স্ত্রী আর অসহায় স্বজনরা দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষায় থাকে নিখোঁজ স্বামী আর সন্তানের পথ চেয়ে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। তেমনি একজন বরগুনার সদর উপজেলার ডালভাঙা গ্রামের তারাবানু। সমুদ্রে মাছ শিকারে গিয়ে ঘূর্ণিঝড় মিথিলির আঘাতে নিখোঁজ হন তার ছেলে ইউনুস। ঈদের খুশি যেখানে অন্যের ঘরে, সেখানে তারাবানুর ঘরে শুধুই সন্তান হারানোর হাহাকার। কিন্তু ছেলের অপেক্ষা ফুরায় না। শুধু ইউনুস নয়, প্রতি বছর সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন উপকূলের অসংখ্য জেলে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন পরিবারগুলো। বাবার কথা বাচ্চারা কান্নাকান্দি করছে অনেক, বাবার কথা মনে হলে ফুর্তি করতে, আমার ছেলেকে জামা কাপড় এনে দিতে, আর আমার শাশুড়ির দিতে, আমার দিতে, অনেক ফুর্তি দেওয়ার আল্লাহ। এখন কোনো আমাকে সংসার কোনো ফুর্তি, নতুন পোশাক কিনতে পারিনি, আমার বাবা থাকলে কিনে দিত। বাবা এই 2 বছর ধরে হারা গেছে সাগরে। সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ জেলেদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত না করে মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি ট্রলার সমিতির। আর 20 বছর, 30 বছর, 10 বছর এদের কোনো মরে না, একে অমর। এই অমর থাকা যাবে না, তাদেরকে মৃত্যু তালিকা দিতে হবে। মৃত্যু তালিকায় তাদের নাম দিলে সরকার থেকে কিছু সাহায্য পাবে, এবং এটা না দিলে আসলে এই সংসারগুলো সব ধ্বংস হয়ে যাবে। তাদের পরিবারের কাছে গেলে বোঝা যায় যে তার কি অবস্থায় আছে। মৎস্য বিভাগের তথ্য মতে 1993 সাল থেকে 2004 সাল পর্যন্ত বরগুনায় প্রায় 2 শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। ভাঙনের দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ না করতে পারায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 15,000 মানুষ। সবাই যখন ঈদ উদযাপন করছে, তখন পানিতে নিমজ্জিত এই মানুষগুলোর ঘরবাড়ি এখনো পাননি কোনো সহায়তা। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। সারা দেশের মানুষ যখন মহাসমারোহে ঈদ উদযাপন করছে, তখন বানের জলে ভাসছে সাতক্ষীরার প্রায় 15,000 মানুষের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘর বাড়ি, ফসলি জমি, ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। আমাদের রাত্রি পানিতে সব তলিয়ে গেছে, পুকুর টুকুর, মিষ্টি পুকুরের পানি টানি সব নষ্ট হয়ে গেছে। খাবার পানি টানি অসুবিধে খুব, খাবার পানি টানি নেই, আর এমনি বাথরুম টুম কিছু নেই, মানে কোনো সমস্ত জিনিস কোনো জিনিস নেই। আমাদের অনেক ঘর বাড়ি পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সোমবার সকালে আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনে বিলীন হয়ে যায় বিছট গ্রামের প্রায় 150 ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ। প্লাবিত হয় 10টির মতো গ্রাম। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। আমরা এখানে প্রায় 1,500-2 হাজারের মতো লোক আমরা কাজকাম শুরু করি এবং বাঁধ মোটামুটি একটা আটকানোর অবস্থায় চলে যাই। দুর্গতরা বলছেন, শিগগিরই বিকল্প বাঁধ নির্মাণ করা না গেলে প্লাবিত হবে নতুন নতুন এলাকা। দ্রুত বাঁধ নির্মাণে সবার সহযোগিতা চাইলেন স্থানীয় জনপ্রতিনিধি। সুপেয় পানির অভাব এবং খাদ্য অভাব দেখা যাচ্ছে। এই নদীতে সার ভাটার সময় 35 হাত পানি থাকে,
এবং জোয়ারের সময় আরও বিষাদ পানি ওঠে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ইতোমধ্যে বাতিল করা হয়েছে কর্মকর্তাদের ছুটি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন জরিপের পর দেয়া হবে সহায়তা। দ্রুত বিকল্প বাঁধ নির্মাণ করে ভোগান্তি লাঘবের দাবি দুর্গতদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।